রায়ের বাজারে ১২৭ শহীদের গণকবর শনাক্তের দাবি ছাত্র আন্দোলনের, সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। বিপ্লব পরবর্তী ঐক্যের ডাক সালাউদ্দিন আহমেদের, বিশেষ দল প্রীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের, আমির খসরু। ১৫ বছরের ফ্যাসিবাদ উপড়ে ফেলা সহজ নয়, রাজনৈতিক দল অভ্যুত্থানের স্পিরিট ধারণে ব্যর্থ দুই উপদেষ্টা। রাজধানীতে বাসায় ঢুকে দিনে দুপুরের ডাকাতি, টাকা স্বর্ণসহ শিশু অপহরণ, ধানমন্ডিতে প্রবাসী খুন। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। ঢাকার রায়ের বাজার কবরস্থানে গণ অভ্যুত্থানে শহীদ ১২৭ জনের গণকবর শনাক্ত হয়েছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন শেষে নেতারা অভিযোগ করেন, গণকবর শনাক্তে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশকে সামনে এনে র্যাব সহ অন্যান্য বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটিকে মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মিসবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১০০ দিন গড়ালেও নিজের বাবার লাশ শনাক্ত করতে না পারার কষ্টটা যেন তাড়িয়ে বেড়াচ্ছে সন্তানকে। শেষবারের মতো বাবাকে বুকে জড়িয়ে না ধরার আক্ষেপটা এখনো ভুলতে পারেননি রফিকুলের সন্তান। তাই তো এই নাম না জানা ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে মা সন্তানের প্রার্থনা। পুলিশ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে বর্বরতা সেদিন চালিয়েছিল স্বামী রফিকুল ইসলামের ওপর, তা মনে করতেই এখনো আঁতকে ওঠেন স্ত্রী। রফিকুল ইসলাম সন্তান জানান নির্মমতার সেই দিনগুলোর কথা। আমি তখন আন্দোলনে বের হব, আমার বাবা বলছে যে বাবা যেখানে যাও সাবধানে দেখো, যদি কোনো ঝামেলা হয় আমাকে বলো। আমার এখনো মনে আছে ওই দিন সন্ধ্যার দিকে আমার বাবা আমাকে ফোন দিচ্ছিল যে বাবা কোথায় আছো। আমি বলছি যে আব্বু আমি শাহবাগে এখানে আছি, আমি একটু ঘটনাগুলোর ভিতরে আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। আমার বাবা বলছিল যে আচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো। তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা। জুলাই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণহত্যাকে ধামাচাপা দিতে রায়ের বাজারে গণকবর দিয়েছিল পুলিশ ও র্যাব। সেখানে পরিদর্শনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন পরিচয় শনাক্ত করে দ্রুত তালিকা তৈরি করার। ১২৭টি গণকবর এখানে চিহ্নিত করা হয়েছে। এখানে র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। শেখ মুজিব যাকে একটি আইকনে পরিণত করে এক দেশ এক দল এক নীতি বা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, মুজিববাদ, এই ব্যাপারেও আমরা নমনীয় নীতি লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলে, এবং এর ফলে আমাদের মধ্যে আশঙ্কা জেগেছে যে গণমানুষের আকাঙ্ক্ষার সাথে আসলে কোনোভাবে এখানে আপোষ রফা করার কোনো চেষ্টা হচ্ছে কিনা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের পতন পরবর্তী সময়ে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতান্ত্রিক বিপ্লব, তাই গণতান্ত্রিক কাঠামো বাস্তবায়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিপ্লব পরবর্তী আগামীর প্রত্যাশা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স। আমরা যে বুর্জোয়া ডেমোক্রেটিক স্টেট তৈরি করতে চেয়েছি, উনি ওটাকে নষ্ট করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একনায়কতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা না হয় সেজন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে কমিশন গঠন করার কথাও বলেন তিনি। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, সুতরাং আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একটা ইস্যু কি? আমরা এখন ঐক্যবদ্ধ থাকার একমাত্র ইস্যু হবে যাতে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সাম্প্রদায়িক
একটি সাম্যের ভিত্তিতে একটি সুবিচারের বাংলাদেশ আমরা পাই এবং আইনের শাসনের বাংলাদেশ পাই, সেই ইস্যুতে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে সামনে রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা 15% যেটা টিউশন ফিজের উপরে 15% ব্যাট আরোপ করা হয়েছে, সেটা বিলুপ করার ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান অবিস্মরণীয় উল্লেখ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফ্যাসিবাদ পতনের আন্দোলনের মতো আগামী দিনেও সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন। অঘোষিত জাতীয় ঐক্য, যে ঐক্যের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নতুন বাংলাদেশ পেয়ে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চাই। শেখ হাসিনা ফ্যাসিস্টকে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু অভ্যুত্থান কিন্তু শেষ হয়নি। অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব চলছে, যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার আহ্বানও জানান তারা। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কারে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে 25 দফা দাবি উত্থাপন করেন শিক্ষার্থীরা। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দলকে ক্ষমতায় রাখার মাধ্যমে ভারত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এমন বিশ্বাস থেকে ভারতকে বের হয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নদীর পানি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার মানে নেই। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, ভারতের মতো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সম্মানের, যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করলে দুই দেশের সম্পর্ক ঠিক থাকবে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। Bharat, Bangladesh also, if you like, New America under Trump, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one is one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important. 15 বছরের ফ্যাসিবাদ মাত্র কয়েক সপ্তাহে উপড়ে ফেলা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাজধানীর একটি হোটেলে 2 দিন ব্যাপী 8ম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দেশের প্রতিটি স্তরে ফ্যাসিবাদের শিকড় বিস্তার লাভ করেছে। এ কারণে অনেক সমস্যার সমাধান একসঙ্গে করা কঠিন হচ্ছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। Strength of the vested group under the leadership of the fascist prime minister, former prime minister Sheikh Hasina. ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে তারা শক্তি বিস্তার করেছিল। তিনি গত 15 বছরের সব অপরাধের নেত্রী ছিলেন। যত গুম, খুন, দুর্নীতি ও বিচার বহির্ভূত হত্যা হয়েছিল, এসবের শিকড় অনেক গভীরে। এসব দূর করা এত সহজ নয়। Their strength is deep rooted. গুম হওয়া পরিবারের লোকজন জানালেন তাদের দুর্বিষহ দিনগুলোর কথা। সন্তান আছে বা নাই, আমাদের অপেক্ষার প্রহরটুকু একটু শেষ হইতে দেন। আমরা তো দিলে দিলে মারা যাচ্ছি, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমরা মারা যাচ্ছি। আমরা কতবার মরবো আপনারা বলেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেল বলেন, গুমের সাথে জড়িতদের বিচার ও গুম হওয়াদের খুঁজে বের করতে সক্রিয়ভাবে কাজ করছেন তারা। সরকার আপনাদের সঙ্গে আছে। আমরা আলোচনা করছি কিভাবে ফ্যাসিস্টদের সময় নিপীড়িত মানুষের প্রত্যেকটি ঘটনার বিচার করা যায়। The brutal fascist regime in the last 15.5 years. This kind of crime against humanity. এ ধরনের মানবতা বিরোধী অপরাধ দমনে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছি, যেন ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর কেউ করতে সাহস না করে। আমার অফিস এবং আমি নিজে এ বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছি। I will do whatever is required to be done in accordance with law. আগামীতে এমন গুমের ঘটনা যেন না ঘটে সেদিকে গুরুত্ব দিয়ে অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
রাজনৈতিক দলগুলো জুলাই অভ্যুত্থানের ত্যাগের স্পিরিট ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর অফসাস ক্লাবে ছাত্র জনতার অভ্যুত্থান 2024-এর 3 মাস পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় এসেছে জানিয়ে রাজনৈতিক দলগুলোকে 2024-এর অভ্যুত্থানের স্পিরিট ধারণের আহ্বান জানান। স্থানীয় সরকার উপদেষ্টা আওয়ামী সরকারের সময় প্রশাসনে ঘটা অবক্ষয়গুলো যাতে আগামীতে না ঘটে সেই বিষয়গুলো নিয়ে সরকার কাজ করছে জানিয়ে আগামীতে কি প্রক্রিয়ায় প্রশাসনে পরিবর্তন করলে পুনরায় দলীয়করণ হবে না সেই বিষয়ে পরামর্শ চান বর্তমান ও সাবেক সরকারি আমলাদের কাছে। যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে, অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আমি শঙ্কা করছি এই রক্তক্ষয়ী অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থীর অনুসারীরা। এর আগে এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ করে মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার সকাল 8:30টায় মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি নিয়ে ভোর থেকে হাজার হাজার অনুসারী কাকরাইল মসজিদের উদ্দেশ্যে আসে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টার আগেই কাকরাইল মসজিদ ছেড়ে যান তাবলিগের মাওলানা জুবায়েরপন্থী অধিকাংশ অনুসারী। এই ঘটনায় সকাল থেকে কাকরাইল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আমাদের উদ্দেশ্য হলো সাদ সাহেব আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমাত হাজির হয়। উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসলে ঘটনা কি। আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব উনি যেন আমাদের ইজতেমাতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদ, এটা আমাদের নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া, এটা যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। টুঙ্গির ময়দানও আমরা বুঝে পেতে চাই এবং আমরা চাচ্ছি যে ইজতেমায় 2 পর্ব হবে, ওনারা তো এটা করুক, আমরা প্রথম পর্ব করব। রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে দিনে দুপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের পর 8 মাসের একটি শিশুকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গতকাল কোয়ার্টারের লালবাগ টাওয়ারের পাশের ওই বাসা সাবলেটে ভাড়া নেন ফারজানা নামের এক তরুণী। আজ সকাল 8টার দিকে ওই নারী 3 জন পুরুষকে সঙ্গে নিয়ে বাসায় ঢুকে শিশুটির মাকে চড় থাপ্পড় দেন। এক পর্যায়ে ভয় দেখিয়ে তারা বাসার মালামালের সাথে ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান। প্রতিবেশীরা বলছেন 2 বছর আগে বাসা ভাড়া নিলেও গত 5 মাস যাবৎ আলাদা থাকছেন ফারজানা জাফর দম্পতি। এই ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগীর পরিবার, তবে স্বতঃস্ফূর্তভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে AKM আব্দুর রশিদ নামে এক যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রীও। ভোর রাত 4টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রবাসীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় 3 জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আব্দুর রশিদকে। চিৎকার শুনে তার স্ত্রী আসলে তাকেও আঘাত করা হয়। অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ডাকাতি নাকি পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিনেমার নায়িকা না বানানোর ক্ষোভেই শিল্পপতি জসিমউদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যা করে মিরপুরের রুমা আক্তার। দুধের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে চাপাতি দিয়ে কাটা হয় গলা। মৃত্যু নিশ্চিত করে 10 টুকরা করার পর সেগুলো রাখা হয় ডিপ ফ্রিজে। এরপর 2 দফায় রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে পূর্বাচলে ফেলে আসা হয় মরদেহের টুকরোগুলোকে। আর এই পুরো কাজটি একাই করেছেন রুমা আক্তার নামের
ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে রুমা। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনকে সাথে নিয়ে নাহিদ প্রিন্সের রিপোর্ট। 10 নভেম্বর বিকেল 4টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যাগ হাতে রুমার শেওড়াপাড়ার বাসায় ঢুকছেন জসিমউদ্দিন মাসুম। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরের দিন রাত 8:30টার দিকে রুমা ও 2 ব্যক্তি ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এর আগে রুমার সহযোগী ও 2 ব্যক্তিকে বাসায় ঢুকতে দেখা গেছে। এরপর 12 নভেম্বর সন্ধ্যায় রুমাকে আবারও ব্যাগ হাতে বের হতে দেখা যায়, যার ভেতর ছিল জসিমউদ্দিনের খণ্ডিত লাশ। এর আগে গত 10 নভেম্বর বিকেলে জসিমউদ্দিনের ছেলে গুলশান থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, যেখানে বলা হয় জসিমউদ্দিন গুলশানে যাওয়ার পর তার খোঁজ মিলছে না। মোবাইলের ব্যবহৃত সিম দুটিও বন্ধ পাওয়া যাচ্ছে। যে উনি 10 তারিখে রাতের বেলায় আপনার ছিল কাফরুলে তার লোকেশন দেখাচ্ছিল, কাফরুল এবং হচ্ছে আপনার শেওড়াপাড়া, পশ্চিম শেওড়াপাড়া। এই তারপরে 13 তারিখে ওনার ছেলে আমাকে ফোন দিল যে ওনার বাবার ডেড বডি পাওয়া গেছে আপনার নারায়ণগঞ্জের ভিতরে। জসিমউদ্দিন নিখোঁজের পরপরই তদন্তে নামে পুলিশের একাধিক সংস্থা। বুধবার দুপুরে কুড়িল বিশ্বরোড সড়কের পাশের একটি লেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশের 7 টুকরো উদ্ধার করে পুলিশ। এরপরই রাতের ওই লাশের টুকরা মাসুমের বলে শনাক্ত করে পরিবারের লোকজন। রুমাকে নায়িকা বানানো ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তোলেন মাসুম। সম্পর্কের কয়েক বছর পর ওই বাসায় অন্য মেয়েদের নিয়ে সময় কাটাতেন জসিম। বিষয়টি জানতে পেরে রাগ, ক্ষোভ ও আবেগের বশে রুমা তাকে খুন করে বলে জানায় পুলিশ। অন্য মেয়ে নিয়ে যাওয়া শুরু করছিল উনি আর কি, ওই বাসায় আর কি। আচ্ছা। এগুলো নিয়ে মানে চরম পর্যায়ে মনোমালিন্য শুরু হয়। যেদিন ঘটনা ওই দিন একটু দুইজনের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা কাটার এক পর্যায়ে একটু প্রথমে প্রাথমিক মারপিট হয় আর কি। মারপিটে মেয়ে ধাক্কা মারে, ধাক্কায় আপনার হচ্ছে জসিমউদ্দিন সাহেব ওই দেয়ালের সাথে বাড়ি যেয়ে কিছুটা মাথায় আঘাত পেয়ে একটু সেন্সলেস এর মতো হয়ে যায় আর কি। জসিমউদ্দিন সাহেব ভয় দেখা যায়, তোকে আমি পুলিশে ধরাই দিব ইয়াবার। রাতে ওখানেই থাকছিল ওই দিন। ওই দুধের সাথে আপনার ঘুমের ওষুধ মিশিয়ে খাবে, অচেতন করার পরে মার্ডারটা করে। এ ঘটনায় গ্রেপ্তার 2 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে দণ্ডিত হয়েছেন, জেল খেটেছেন, হয়েছেন সাময়িক বরখাস্ত। সব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এমন একজন কর্মকর্তাকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের প্রধান প্রকৌশলী বানিয়েছিল শেখ হাসিনা সরকারের 2 মন্ত্রী। বলছিলাম ছলচাতুরি করে দায়িত্ব পাওয়া বেবিচকের প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজের কথা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এমন বিতর্কিত ব্যক্তি গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে থাকায় অসন্তোষ বাড়ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে। নিয়ামুল আজিজ সাদেকের বিশেষ রিপোর্ট। সারা দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করে যে প্রতিষ্ঠান, সেটি হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলীর পদটি আরও স্পর্শকাতর ও মর্যাদার। এমন একটি মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন দুর্নীতির দায়ে দণ্ডিত সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী শহীদুল আফরোজ। নথি বলছে 2019 সালে 300 কেভিএ জেনারেটর না কিনে 60,50,000 টাকা আত্মসাতের কারণে দুর্নীতি দমন কমিশন আইনে কক্সবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা অবস্থায় জেলা ও দায়রা জজ আদালত তাকে কারাদণ্ড দেয়। একই বছরে বেবিচক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। পরে প্রশাসনিক ট্রাইব্যুনালও সেটি বহাল রাখে। 2006 সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরির শর্তানুসারে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নকল নথি জমা দিয়ে দ্বিতীয় হিসেবে দাবি করেন তিনি। পরে আদালতের রায়ে বিষয়টি প্রমাণিত হলে তাকে পঞ্চম হিসেবে ঘোষণা করা হয়। ও নিজের হাতে লেখাতে অভিজ্ঞতা লাগায় জিরো দেওয়াতে আমরা সেটা ইভ্যালুয়েট করলাম, করে দেখলাম যে উনি যে সবার নিচে নেমে যায় ওনার গ্রেডিংটা। এইভাবে আমরা রিপোর্ট দিয়ে দিছি। এরপরও থেমে থাকেননি শহীদুল আফরোজ। চাকরিবিধি লঙ্ঘন করে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির কাছে তদবির করেন চাকরি পুনর্বহালের জন্য। কমিটি তার চাকরি ফিরে পাওয়ার বিষয়ে ইতিবাচক মত দেয়। সে সময় আইনমন্ত্রী আনিসুল হক এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান সুপারিশ করেন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি করতে দেয়া হোক। এরই সুযোগে শহীদুল আফরোজ তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদটি ফিরে পান। একই দুর্নীতির সুযোগ সৃষ্টি করার সংস্কৃতি পুনর্বহাল থাকা বা অব্যাহত থাকা, এটি কিভাবে গ্রহণযোগ্য হতে পারে সেটা কিন্তু বোধগম্য নয়। অথচ চার্জশিটভুক্ত হিসেবে দুর্নীতি দমন কমিশনের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন পদ ফিরে পেতে পারেন না। বেবিচক কর্মচারী চাকুরি প্রবিধানমালা 2001-এর 67 ধারা এবং সরকারি কর্মচারী আইন 2018 অনুসারে সাময়িক বরখাস্তের আদেশ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যাহারের সুযোগ নেই। আপনার
বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসছে, কয়েকটা পত্রিকা টেলিভিশনে এসছে। না না, এটা চেয়ারম্যান মেম্বারের আমি কথা বলতে পারবো না। সরকারি চাকুরি বিধিমালা ভেঙে 2024 সালে ফেব্রুয়ারির 5 তারিখে প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান শহীদুল আফরোজ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানালেন, শহীদুল আফরোজের চাতুরির বিষয়টি তারও জানা। রাতারাতি যদি আমি সবাইকে বলি দুর্নীতির দোষর, তাহলে আমার অর্গানাইজেশন চালাতে তো অসুবিধা হবে। পরিবর্তিত পরিস্থিতিতেও দাপটের সঙ্গে প্রধান প্রকৌশলীর পদে দায়িত্বে থাকায় ক্ষুব্ধ কর্মচারী কর্মকর্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। আমদানি শুল্ক কমানোর 1 মাস গড়ালেও প্রভাব নেই আলু পেঁয়াজের বাজারে। মানভেদে ও আমদানিকৃত এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা দরে, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দাম চড়া, এতে চরম বিপাকে ভোক্তারা। মিসবাহ হাসানের আরেকটি রিপোর্ট। ঊর্ধ্বমুখী এই বাজারে কেনাকাটা করতে এসে অনেকটা বিরক্ত এই চাকরিজীবী। অবস্থা উন্নতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখতেছি না। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। দীর্ঘ চাকরি জীবনে ঢাকা থেকে হেমায়েতপুরে অফিস করেন এই ব্যক্তি। দুই স্থানের দামের ব্যবধান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বাজার দামের পার্থক্য আছে। যেমন আমি গতকাল হেমায়েতপুর থেকে বাজার করলাম এক দাম, আর এখানে এক দাম, কেজিতে 30 টাকা 40 টাকা ডিফারেন্স। রাজধানীর বাজার ঘুরে দামের এমন তারতম্য দেখছেন ক্রেতারা। যেমন খুচরা সয়াবিনে প্রতি লিটারে দাম 5 টাকা পর্যন্ত বাড়লেও বাজার ভেদে পার্থক্যটা আরও বেশি। দুই বিক্রেতার কথাই তাই স্পষ্ট। 1.5-2 মাসের মধ্যে আপনার হচ্ছে গিয়া আমরা 40-45 টাকা থেকে বিক্রি করা শুরু করছি। সেই তেল এখন 85-90 টাকা, মানে 185-190। এখন আমরা লুজ বেচতেছি আপনার 165 টাকা লিটার বেচতেছি। আমদানি শুল্ক কমার পরও কমেনি পেঁয়াজ, আলু ও রসুনের দাম। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা, 130 টাকা, দেশি পেঁয়াজ 150, 160, আলু 70, লালটা সাদাটা দুইটাই, আদা 150 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত। মুরগির বাজার রয়েছে ওঠানামার মধ্যে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। তবে মূল্য তালিকার সাথে মিল নেই বিক্রেতাদের কথায়। দামের সাথে আমি যদি 320 টাকা বলি, ওরা বলে 300 টাকা, বলে বলবো 80 টাকা। এই কারণে 320 টাকা রেট 300 টাকা বিক্রি করি আমরা। 187 টাকা পাইকারি কিনছে, কারো কম আর কারো ভাড়া বেশি লাগছে, এই কারণে হয়তো বা বেশি চাইছে। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম। এমনকি পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। আমাদের পক্ষে তো খুবই অসম্ভব হয়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ছেলে নয়, বগুড়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করেছে ভাড়াটিয়া। এই ঘটনায় ভাড়াটিয়া এক নারী সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নিহত উম্মে সালমার বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তার, তার 2 সহযোগী মুসলিম উদ্দিন ও সুমন রবি দাস। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে হারিয়ে যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে আটক করেন। পুলিশ জানায়, 4 মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ করতেন তারা। বিষয়টি টের পাওয়ার পর গত 1 মাস ধরে উম্মে সালমা তাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন। পাওনা ছিল 2 মাসের ভাড়াও। এ নিয়ে গৃহকর্ত্রী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। এ কারণেই 2 সহযোগী সুমন এবং মুসলিমকে নিয়ে উম্মে সালমাকে হত্যা করে তারা। এদিকে ছেলে সাদ বিন আজিজুর রহমান রিমান্ডে জিজ্ঞাসাবাদে মাকে হত্যার কথা অস্বীকার করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি হুট করে বাতিল করা যায় না। কুইক রেন্টালের চুক্তিতে কী কী অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। চুক্তি হচ্ছে একটা, বিশেষ করে আন্তর্জাতিক যেসব চুক্তি, সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যায় না, বা বের হয়ে যাওয়া যায় না। কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। তো ওই জন্য আমরা এগুলো খুব খুব ধীর স্থিরভাবে আমরা এগুলো এগোচ্ছি। আমরা একটা জাতীয় কমিটি ক্রিয়েট করেছি, যারা বিদ্যুৎ বিভাগের কেউ নয়,
জাস্টিস মইনুল ইসলাম হাইকোর্ট ডিভিশনের প্রাক্তন বিচারপতি, তাকে সভাপতি করে একটা কমিটি করেছি আমরা। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান সংগঠনটির নেতৃবৃন্দ। তারা বলেন, পরাজিত ফ্যাসিবাদীরা এখনও দেশের নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশবিরোধী এসব ষড়যন্ত্র রুখে দিয়ে সচেতন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে প্রতিহত করা হবে। আহতদের নিয়ে কোনো রাজনীতি চলবে না, শহীদদের নিয়ে কোনো রাজনীতি চলবে না। যদি কোনো সংগঠন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো গোষ্ঠী এই আহত শহীদদের নিয়ে রাজনীতি করার অপচেষ্টা চালায়, তাহলে আমরা তরুণদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা তাদের সেই অপচেষ্টাকে ভণ্ডুল করে দিন। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশের মানুষকে স্বস্তি দিতে হলে এবং দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে দরকার গণতান্ত্রিক নির্বাচিত সরকার। তাই তিনি দ্রুত গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থেকেই নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। শুক্রবার রাতে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে বোলতলী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। এদিকে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের কয়েকটি স্থানে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। গাজীপুরে শোভাযাত্রা করেছে মহানগর বিএনপি। বিকেলে জেলার রাজবাড়ী মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি গিয়ে শেষ হয়। গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্যদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী পুঠিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে শোভাযাত্রা শুরুর আগে পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপায় অনুসন্ধানে নাগরিক সংলাপের আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। বিকেলে রাজধানীর বাসাবো বালুর মাঠে আয়োজিত সংলাপে এলাকাবাসী অংশ নেন। এ সময় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও সামাজিক নিরাপত্তার বিষয়টির উপর জোর দেওয়া হয়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বর্তমান সরকার গুরুত্ব দেবে বলেও আশা করেন বক্তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কমিটি গঠন করা হবে বলেও জানান সংগঠনটির নেতারা। তারা জানান, জনগণকে সম্পৃক্ত করে সংস্কারের বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরা হবে। সমাজসেবা ও সমাজের সকল মানুষের সাথে বন্ধুত্ব, এমন ভাবনা নিয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো। আন্তর্জাতিক সংগঠন ইনার ওয়েলের রাজধানীর একটি হোটেলে দিনভর সংগঠনটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। তিনি বলেন, সমাজের বিত্তবানদের আন্তর্জাতিক সংগঠন ইনার হুইলের মতো সকল মানুষের উচিত দুর্যোগ কবলিত নিম্ন আয়ের মানুষ ও নারী উদ্যোক্তাদের সৃজনশীল এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে সহযোগিতায় এগিয়ে আসা। জাতীয় সম্মেলনে নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টলে শোভা পায় পোশাক সহ নানা ধরনের পণ্য। এছাড়া সম্মেলনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল সংগঠনের সদস্যদের অংশগ্রহণের রেফাল ড্র। রাজধানীতে যাত্রা শুরু হলো শিশুদের পোশাক ও শিক্ষণীয় খেলনার শোরুম জুনিয়র কিডস স্টাইলের। সন্ধ্যায় বনানীতে শোরুমটির উদ্বোধন করেন গায়ক শুভরাজ ভৌমিক, সাথে ছিল তার ছেলে ঋতুরাজ ভৌমিক। শোরুমে শিশুদের পোশাকের পাশাপাশি পাওয়া যাবে শিক্ষণীয় খেলনা, পাপেট সহ শিশুদের ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিনোদনের আয়োজন। প্রতিভা বিকাশে সহায়তা করে এমন খেলনা ও মানসম্পন্ন পোশাককে নিয়ে আরও কাজ করার আগ্রহ ব্যক্ত করেন শোরুমের স্বত্বাধিকারী শাহরিন আহমেদ। রাজধানীতে শুরু হলো বৃষ্টির সময়ে শহুরে ও গ্রামীণ জীবনে যাপিত সময়
ও প্রকৃতিকে নিয়ে আঁকা ছবির প্রদর্শনী। দেশের 10 জন প্রতিভাবান প্রতিশ্রুতিশীল শিল্পীর চিত্রকর্ম নিয়ে রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দি ইলিউশনসে শুরু হয় এই বিশেষ প্রদর্শনীটি। শ্রাবণ রঙে বর্ষার শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পীদের প্রত্যেকে উজ্জ্বল রং ও আলো ছায়ার খেলায় ফুটিয়ে তোলেন শ্রাবণের সময় জীবনের বিরহ, বেদনা ও আনন্দ কাব্য। প্রদর্শনীটি শ্রাবণ মাসে প্রদর্শিত হওয়ার কথা থাকলেও জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের জন্য পিছিয়ে যায় বলে জানান শিল্পী জামাল আহমেদ। সম্প্রতি সাংস্কৃতিক অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নতুন বাংলাদেশ যেন সংস্কৃতি চর্চায় পিছিয়ে না পড়ে, এমন আশাবাদ জানান এই শিল্পী। রায়ের বাজারে 127 শহীদের গণকবর শনাক্তের দাবি ছাত্র আন্দোলনের, সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ। বিপ্লব পরবর্তী ঐক্যের ডাক সালাউদ্দিন আহমেদের, বিশেষ দলপ্রীতি থেকে বেরিয়ে আসা উচিত ভারতের, আমির খসরু। 15 বছরের ফেসিবাদ উপড়ে ফেলা সহজ নয়, রাজনৈতিক দল অভ্যুত্থানের স্পিরিট ধারণে ব্যর্থ 2 উপদেষ্টা। রাজধানীতে বাসায় ঢুকে দিনে দুপুরে ডাকাতি, টাকা স্বর্ণসহ শিশু অপহরণ, ধানমন্ডিতে প্রবাসী খুন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।